ছেলের আজকে স্কুল রয়েছে, আজকে পরীক্ষা, তো সেই কারণে একটু টিফিন বানাচ্ছি। ও বললো খেয়ে যাব না, তার জন্য একটু পরোটার তরকারি টিফিনে দিয়ে দেব। আর এখানে হচ্ছে মিক্সড একটা সবজি। এখন বাজে 6টা, উঠেছি অনেকক্ষণই হলো, 5:30। তো চলো খাবার রেডি। এবার তরকারির পজিশনটা দেখি। এখানে সব কিছু রয়েছে। শীতকালে এই একটা সুবিধা, অনেক কিছু সবজি দিয়ে দেওয়াও যায়, আবার দেখতেও ভালো লাগে, স্বাদেও। ফুলকপি, আলু, গাজর, ক্যাপসিকাম, আর এটা পেঁয়াজ কলি, আর টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে পাঁচফোড়ন দিয়ে একটা তরকারি, শেষে একটু ধনেপাতা, ব্যাস। ছেলে বেরিয়ে গেল স্কুলে, তোমাদের সাথে শেয়ার করব বলে ভুলে গেলাম। অনেক দিন ওর স্কুলে যাওয়া দেখানো হয় না, কারণ ও স্কুলেই তো অনেক দিন যায়নি। আজকে পরীক্ষা বলে আরও গেল, ভুলে গেছি। গোলমরিচ, সকালে বিশেষত আদা গোলমরিচ দিয়ে চাটা খাওয়ারই চেষ্টা করি, সেটা খুব ভালোও খাওয়া। চিনি দুধ ছাড়া, সেটা তোমরা জানো। ও কার্তিক কাকু, বীজটা কেমন কেটেছে? কার্তিক কাকু, বীজটা কেমন কেটেছে? না, ছোট করেছে ঠিক আছে, অসুবিধা নেই। চোখ ওয়াইজ কেটেছে তো, চোখে চোখে। ও ছোট হলেও চোখ থাকলে ঠিক বেরিয়ে যাবে, কিন্তু এমনটা নয় তো যে বড় রেখে দিয়েছে, কারণ এটা ছোট বীজ। কাঁচা কমপ্লিট হয়ে গেছে, এবার কমফোর্ট দিয়ে একটু ভিজতে দেব। এবারে চলে এলাম জামা কাপড় নিয়ে সব ছাদে। ছাদে সব জামা কাপড়ই এখন মেলা হয়, মানে 3তলার ছাদে, কারণ নিচের ওই ছাদটায় বা উঠানে খুব একটা রোদ তো থাকেই না। আর উঠানে যেহেতু আর এখন আর কমই রোদ পাওয়া যায়, আর ওই ছাদেও ভালো শুকায় না, কারণ হাওয়া দেয়, শুকিয়ে যাবে, কিন্তু ধুলোটা এত বেশি পরিমাণে, তো সেই জন্য এই 3তলার ছাদই ভরসা। আর সেই কারণে যেন উপর নিচু একটু করা হয়, আর উপরটাও বেশ খোলামেলা একটু রাখা যায়, কারণ এলে পরে না একবার জানালা খুলে আবার একটু পরে বন্ধ করা যায়, না এলে আর সেটা হয় না। চলো এবারে চলে এলাম নিচের ছাদে। দশটা বেজে গেছে, কটা বাজছে দাঁড়াও এক্স্যাক্ট টাইমটা দেখি, 10:30। তবে বেলার গাদা হয়ে গেল, এখনো ফুল তুলে নিয়ে যাইনি। আর এই গাছটা কোথায় গেল দেখাতে পাচ্ছি, হ্যাঁ, এই গাছটা আমার লক্ষ্মী। এই গাছটার জন্য আমি ঈশ্বরের চরণে ফুল দিতে পাই। আর গাঁদা গাছ দুটো কিনেছি, তবে ফুল খুব একটা বড় আসেনি, দেখাচ্ছি তোমাদের। এই যে, তো চলো, আজকের দিনটা শুরু হয়ে গেছে অনেক ভোর থেকে, যেহেতু ছেলের স্কুল রয়েছে তাই ভোর ভোর তো দিন শুরু হবেই। সুপ্রভাত, মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজকে হলো সোমবার, আজকে থেকে আমার ছেলের পরীক্ষা শুরু হলো। এগুলো ইউনিট টেস্ট চলছে, তো সেই জন্য যেটা বলেছি তোমাদের, ছেলে চলে গেছে, ভোর ভোর উঠতেই হয়েছে। তো রান্না বান্না এখনও কিছু ব্যবস্থা করিনি, মাছ হবে, মাছে নুন হলুদ মেখে রেখে এসেছি। আর একটু একটু ভেবেছি কী কী হতে পারে। বড়মশাই মাঠে ছিলেন, এই তো আলু পাতা হচ্ছে। খামারে কারা রয়েছে, কার্তিক কাকুরা, বুঝতে পারছি না। তো মাঠ ঘাট আর ব্যবসা নিয়ে বড়মশাইয়ের ফুরসত নেই নিঃশ্বাস ফেলার, এত ব্যস্ত। এখনই বাড়ি এসেছিলেন, একটু খেতে দিলাম, পরোটা নিয়ে এসেছিল,
না হলে পরোটা বাড়িতে বানাতাম, কিন্তু কার্তিক কাকুদের জন্য যে জলখাবার মাঠে নিয়ে গেল সেই জন্য বললো থাক, তোমার এত ব্যস্ততার মধ্যে আর বানাতে হবে না, আর আমি ভালোবাসি, তো সেই জন্য নিয়ে এসেছিলো পরোটা, ও খেয়ে গেল, এবার আমি গিয়ে খাবো। তবে আমার ছেলেও তো ভীষণ ভালোবাসে, ওই জন্য ছেলেকে ছেড়ে না খেতে মন চায় না। তো আমি বলছিলাম একটু এনে দাও, রেখে দেবো, পরে রাতে গরম করে দেবো। বলল ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু শক্ত হয়ে যাবে। আমিও ভাবলাম হ্যাঁ থাকবে, আবার যেদিন ছেলে বাড়িতে থাকবে সেদিন আনবো। 1 সপ্তাহ টানা পরীক্ষা হবে জানো, আর এটা খুব ভালো হবে। আজকে শুরু হয়েছে, শনিবারে শেষ হয়ে যাবে। 1 সপ্তাহের মধ্যে পরীক্ষা হয়ে গেলে না, পড়ার একটা এনার্জি আলাদা থাকে, আর সেটা ভালোও লাগে। কিন্তু অনেক টানা টানা ছুটি দিলে পরীক্ষা হলে না, সেই পড়ার প্রতি আর আগ্রহ থাকে না। তো যাই হোক, পরীক্ষা তো এখন সবারই, কয়েকদিন পর থেকে হয়তো সবারই শুরু হয়ে যাবে। আর আমার কাজের ব্যস্ততা একটু কমবে কয়েকদিন পর থেকে। আর আমি আজকে কেন এত ব্যস্ত ছিলাম, চারিদিকে ঝুল ঝলাসের গাদা হচ্ছে, কেন কে জানে। এত ঝাড়ি, এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, তাও যেন ঝলাস, এ বেলায় ঝাড়বো ও বেলায় ঝলাস। তো বাইরের দিক গিয়ে জানলাগুলো একটু ঝেড়েছি, কার্তিক কাকু টুটুনদা ওরা করে দেয়, কিন্তু ওরা এত ব্যস্ত সেই জন্য মনে হলো আমি গিয়ে ঝাড়ি। ঝাড়ার প্রয়োজন ছিল না, কারণ সব সময় জানালা বন্ধই রাখছি, একটুখানি টাইম সকালের দিকে 2 ঘন্টা মতো খুলে সারাদিন বন্ধ রাখছি। কিন্তু তবু আমার না ঘরের ভিতরটা যেমন পরিষ্কার রাখতে ভালো লাগে, তেমন ঘরের পিছনগুলো, আশপাশ, যেটা আদার পাদার বলে, সেইগুলোও আমার খুব ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। মনে হয় আমার বাড়িটুকু পরিষ্কার রাখবো আর আশপাশগুলো নোংরা হয়ে থাকবে, সেটা ভালো লাগে না। আমি দেখতে পাচ্ছি না তো কি হয়েছে, তবু বাড়ি মানে মন্দির, মন্দিরের আশপাশ নোংরা হয়ে থাকলে ভালো লাগে না। তো সেই জন্য এগুলো করে এলাম, তারপর স্নান সেরে কাজ মিটিয়ে, অনেক কাচাকুচি ছিল মেশিনেই ধুয়েছি, সেগুলো মেলে ঝেলে দিয়ে এখানে এলাম। চলো ফুলগুলো তুলি। অপরাজিতা গাছে বীজ ধরে গেছে, একটা মাত্র ফুল, খুব একটা ভালো ফুল দেয়নি জানো। আর এই জবা গাছগুলো এখন আর সেইভাবে ফুল দিচ্ছে না, এমনি গাছে আর সেভাবে ফুল ফুটছে না। আর বাইরের গাছগুলোই তো আমি ফুল পাই না, কারণ না ঘুমিয়ে আমার মনে হয় সবাই ফুল তোলে। হ্যাঁ, রাত্রিবেলা, ভোরবেলা, মানে রাত 3টে 3:30 থেকে মনে হয় যেন ফুল তোলে। তাও ভাগ্যিস আমার এই গাছটা ছিল। আর এই শীতকালে একটা করে গাঁদার মালা আনলে দিব্যি চলে যায়। 4-5 দিন তো যাই, তবে এখন আবার বেশি ফুল নষ্ট হয়ে যাচ্ছে। এর আগের দিনের ফুলগুলো না ভীষণ নষ্ট হয়ে গেল। দেখি আমি এই গাছ আর একটা বসাবো। যে দাদা দিয়েছিলেন তিনি বললেন যে ডাল কেটে বসালেও হয়ে যায়, একটা বসাবো। এই এই বালতিগুলোতেই একটা বসিয়ে দেখবো হয় কি। আর দেখবে আমার লঙ্কা গাছে কত সুন্দর লঙ্কা ধরেছে, লঙ্কার আবার পাক ধরার রং এসে গেছে। তো ভাবছি ওটা গাছেই পাকাবো, অনেকগুলো ফুল পেয়েছি, গাছেই পাকিয়ে বীজ করব, যাতে পরের বছর আবার চারাতে পারি। দেখো ইনকা গাঁদা বলে গাঁদা ফুলগুলো দিল, খুব একটা বড় হবে না। যাই হোক, প্রত্যেক রবিবারে যে গাঁদা ফুল লাগবে ইতু পুজোয়, সেই কাজ আমার মিটে যাবে। আর এই যে দেখছো লঙ্কাগুলোয় রং ধরে গেছে, এই যে এই যে তুলিনি ওই জন্য, থাক গাছে পাকুক। এই গাছটাতেও এসছে কম, এই গাছটাতে বেশি এসছে। আর এই যে গাছটাতে কুঁড়ে লাগা মতো হয়ে গেছিলো, সেই গাছটাতেও একটা লঙ্কা দিয়েছে, ফুলও এসেছিল। আবার একটু নিম পাতা ফুটিয়ে দিয়ে দেবো, হলুদ গোলা জল দিয়েছিলাম, তাতে কাজ দিয়েছিল। এবার নিম পাতা ফোটানো জল দেবো, তাতে আরও ভালো কাজ দেবে। চলো। আর এই যে যে লাউ ডগটার কথা সেদিন বলেছিলাম, এই দেখো উঠছে গো, জানি না কপালে আছে কি, বুঝতে পারছো? হাত দেবো না, হাত দিলে নাকি চমকে যায়, আর হয় না। ওগুলো কি জানি না, আসলে এত অভিজ্ঞ নই তো, বুঝতে পারি না জানো। এখানেও চারিয়েছি, তবে এই মাটিটা খুব বাজে, এটা ফেলে দেবো। এটা হচ্ছে না কোনো জিনিস এই মাটিতে, পরাগগুলো লেগে গেল হাতে। তো এই হচ্ছে আমার অবস্থা গাছপালার। এবারে চলো নিচেই যাই। আর এই গাছের ফুলটা দেখাই, একটু করে কুঁড়ি হয়, আর এই যে দেখো এটা শুকিয়ে গেছে, ঝরে পড়ে যায় এই অবস্থায়, খুব কম, একটা কি দুটো আমি ফুল পাই ফুটন্ত অবস্থায়। এবারে চলো পুজো করি, না হলে ঠাকুরও রাগ করবে। হ্যাঁ, বেলা দুপুর হয়ে গেল, এখনো জল খাবার পেলাম না। আর এই দেখো এই টুলটা না আগের দিন গ্রামে বিক্রি করতে এসেছিলো, ফাইবারের জিনিস, সেখান থেকে নিয়েছি বসে বাসন মাজা বা কোনো কাজ করার সুবিধার্থে।
কিন্তু রোজ ভুলে যাই, এমনিই বসে বাসনটা ধুয়ে নিই, তারপর মনে পড়ে। আর এই লাল বালতি, এর মধ্যে 4টে কৌটোর সেটও রয়েছে, এখন এক হাতে দেখানো সম্ভব নয়, তাই দেখালাম না। আর এই বাইরের গাছ থেকে এই কটা ফুল পেয়েছি জানো বন্ধুরা, আমার অবাক লাগে যে এই ফুলগুলো সব তুলে নেয়। সবাই জানে যে আমার এইটুকু ফুলই মানে সম্বল, তাও কি জানি সব ফুলগুলো তুলে নেয়। কত করে না হলে ফুল দেয়, স্থলপদ্ম একটা পেয়েছি মোটে জানো, 20 গাদা। কি করব, ঠাকুরের হয়তো এটাই ইচ্ছে, কাউকে কিছু বলি না, থাকবে, তাদের মাধ্যমেও ফুল পাচ্ছে প্রভুরা। আর আমার ঋতু গাছে দেখো, দেখছো গজিয়ে উঠেছে সব। তবে শুশুনি গাছটা না কোথায় গেল আমি আর খুঁজে পাচ্ছি না। আর এগুলো সব দানা ছেড়েছে, মানে দানা থেকে চারা ছেড়েছে 1 সপ্তাহে। আমি জানি ফুলের ব্যাপারে এটা সব জায়গায় এক রোগ, মাকে বলি মাও বলে আর বলিস না, ভোরবেলা থেকে শুরু হয়ে যায় ফুল, না হলে পাই না গেলে, বেলা হলে আর পাই না। না আমি শুধু ফুল তোলার জন্য যেতে মন চায় না, ও দরকার নেই, যেমন পাবো তেমন পুজো করবো ঠাকুরের। আমার পুজো কমপ্লিট হয়ে, হরে কৃষ্ণ, সব কমপ্লিট। এবারে পেট পুজোর পালা। এই জায়গাটা একটু গুছাই, ভুলে গেছিলাম তো, পেতে এখানে প্রয়োজন নেই। এই থালাটা এখন তো ইতু পুজোয় লাগছে, এগুলো ঠাকুরের ঢাকা চাপা, বুঝলে। 10:53 বাজছে, প্রায় 11টাই ধরো। তো তবুও মনটা খুব ভালো লাগছে যে আজকে নিশ্চিন্ত হয়ে ঠাকুরের পুজো দিতে পেরেছি। কারণ ঘরের মানুষগুলোকে আগে শান্ত করতে পারলে ঠাকুরকেও ডাকা যায় মন ভরে। তো অনেকটা সময় নিয়েই পুজো আর্চা আমি এটা মেটালাম। এবারে চলো টুকটুক করে আরও একটা রান্নাঘরে মন্দিরে যাওয়া যাক পুজো করার জন্য। পুজো মানে আগে করব পেট পুজো, তারপর আবার দুপুরের পেট পুজোর ব্যবস্থা। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। টেবিলেই সব রয়েছে, এই যে পরোটা, তরকারি, মিষ্টি, পুজো করে প্রসাদটাও রেখেছি ওখানে। যেহেতু নিরামিষ খাবার খাবো তো একসাথে নিলে অসুবিধা নেই। খাওয়া দাওয়া কমপ্লিট। এই ফ্রাই প্যানটা দিয়ে পরোটা ভেজেছিলাম, একটু তেল বেঁচে গেছিলো, তো যেহেতু আমাদের পরোটা বানানো হলো না তাই ভাবলাম এতে আর একটু তেল দিয়ে এই মাছগুলো ভাজতে দিয়ে দেবো। এই মাছগুলো কালকে আমাদের পুকুরে ধরেছিল, তো আজকে ভাজবো। ঠান্ডা লেগেছে। আর এই যে তেঁতুল ভিজতে দিয়েছি, বরমশাইয়ের জন্য আলাদা টক হবে আলু মূলোর, আর আমি একটু আমার মাছের টক বানাবো, কারণ ও মাছের টক খায় না, আমার ভালো লাগে কিন্তু একার জন্য তো ওঠে না, করি দিয়ে আর ওঠে না, তাও মন চাইছে একটু খাই, আর করবো না, এগুলো নিয়ে রান্না করি। মাছ ভাজবো, সিলভার মাছ তো, অন্য কিছু করলে অতটা খেতে চাইবে না, ভাজলে গরম গরম, ঝাল করলে হতো, তাও ভাবলাম ভাজি, খাওয়া হয়ে যায়। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। অনেকটা টাইম পর আবারও তোমাদের সামনে এই রান্নাঘরে হাজির হলাম, কারণ দুপুরে খাওয়া দাওয়া সারতে নিতে বিকেল হয়ে গেছিল এক প্রকার। হ্যাঁ বন্ধুরা, শীতকালের দুপুর মানে এটাকে বিকেল বলে, কারণ 3টের পর হয়ে গেছিলো খেতে। তারপর খেয়ে সব বাসন টাসন ধুয়ে সব জিনিসপত্র গোছগাছ করে, জিনিসপত্র বলতে ছেলের পড়া ছিল, ছেলের সব জিনিস গোছগাছ করে রেখে আর বিছানায় পিঠটা পাতা হয়নি, সেই কারণে বললাম বিকেল হয়ে গেছিল। তো সেই জন্য এসব মাছের টক করেছিলাম জানো, দিয়ে মাছের টকটা খেয়ে না কেমন পেটটা ভার লাগছে, এখন করছি একটু গরম জল, তো গরম জলটা খেয়ে একটু বসলে পরে পেটটা একটু হালকা হবে। রাতের ডিনার কি বানাবো সেটা এখনো ভেবে উঠতে পারছি না, কারণ আজকে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে, সেই নিমন্ত্রণে একজনের নিমন্ত্রণ আছে, তো ছেলে যাবে। আর ছেলের বাবার তো রাত্রিবেলা খেতে দিলে জোর করে খায়, কারণ খাবারটা জোর করে খায় মানে কি,
খিদে থাকে না এমনটা না, কিন্তু বলে রাত্রিবেলা আর খাবো না। তো ওই ডায়েট বলতে পারো, যে রাত্রিবেলা সন্ধ্যাবেলার মধ্যে যা হালকা ফুলকা খাই খাবো, আর না হলে তারপর আর এত মানে রুটি তরকারি এইসব খাবো না। কিন্তু আমি মানি না যে খালি পেটে থাকা উচিত নয়, জানো। যতই হোক, আমরা কি সেইভাবে ডায়েট করতে পারি যে এইভাবে খালি পেটে থাকা ঠিক হবে, তাই না? সেটাই বলি। তো এলে কি খাবে না খাবে তার ব্যবস্থা হবে। ততক্ষণ অবধি আমার এই গরম জলটা সেবন করি। গুড মর্নিং। আজকে হলো নেক্সট ডে, মানে মঙ্গলবার। আর আমি চলে এলাম এই জিনিসপত্রগুলো নিয়ে ছাদে। না এগুলো অতি প্রয়োজনীয়, তবে আমার নিজের সংসারের কোনো প্রয়োজনীয় নয়, এটা উপরের সংসারের প্রয়োজনীয়, গাছপালার খাবার। তো সেইগুলো একটু দেব, ভাবলাম এখনই যাই, কারণ উপরটা একটু পরিষ্কার করব, মুছবো। তো আর রোদটাও একটু গায়ে লাগাবো, কিন্তু সে রোদ গায়ে লাগানোর সময় কতটা পাবো জানি না, তবে কাজটুকু মেটাবো। আর দেখাই, কালকে দেখালাম লাল হয়নি, আজকে দেখো পুরো লাল রং হয়ে গেছে। এটা রয়েছে ডিমের খোসা গুঁড়ো, মানে ডিম সেদ্ধ করা বা কাঁচা যাই বলো না কেন, ডিমের খোসা ভালো করে ধুয়ে শুকিয়ে গুঁড়ো। এটা নারকোল ছোবড়ার গুঁড়ো। এখানে সবজির খোলা আছে, আর দুটো টমেটো পচে গেছে, নিয়ে চলে এলাম। চলো গাছগুলোতে একটু পরিচর্যা করে নিচে যাই। তিনতলা থেকে সব পরিষ্কার হলো। ডিমের এই গুঁড়োটা অনেক দিনই বানিয়েছি, ডোবো ডোবো করে দেওয়া হয় না, তাই ভাবলাম আজ আর কোনো এক্সকিউজই নয় নিজের সাথে। একটু খুঁড়ে দিলে ভালো হতো, এখন সময় নেই, অল্প অল্প যেটুকু পারবো দেবো। নিচে থেকে ডাক দিচ্ছে, করিস না। সব মোছামুছি মিটলো, এবারে চলো এই জানলাগুলো খোলা থাক, দুপুরে বন্ধ করবো, নিচেই যাওয়া যাক। আমার হেঁসেলের এই অবস্থা, খুব তাড়াহুড়ো ছিল আজকে সকাল থেকে। উপরে সব পরিষ্কার করেছি, মানে তিনতলার ছাদ থেকে শুরু করে দোতলা সব ঝাড়পোছ হয়েছে, যেটা তোমরা দেখলে। আর তিনতলায় ছাদটা পরিষ্কার করেছি, কারণ তিনতলায় জামা কাপড় এখন দেওয়া হবে, তো তাই একটু ধুলো থাকলেই আমার আবার একটু কেমন অস্বস্তি হয়। আর এটা অস্বস্তির ব্যাপার না, জামা কাপড়ে যাবেই, যতই ঝাড় দিই ধুলো আটকাতে পারবো না। এই বেলায় দিলে মানে 1 ঘন্টা পরেই আবার ধুলো যা তাই হয়ে যাবে। তো যাই হোক, পরিচ্ছন্ন তো করতে হবে, তো সেটা করলাম। তারপর এসে নিচেই টয়লেট কলপার সব ভালো করে ব্লিচিং দিয়ে রগড়া পরিষ্কার করলাম। অনেক দেরি হয়ে গেল স্নান শ্যাম্পু ট্যাম্পু করে। আলু কাটা পাতা হয়ে গেছে জানো দিদি, আমাদের অল্প এবার আলু। তো তারপর এসে মানে তখন প্রায় 11টা বাজতে 5, আমি অত বেলা হলে না মুড়ি খাই না, আর বেশি বেলা হলে মুড়ি খেলে আমার একটু কষ্টই হয় বেলার দিকে। তাও এত খিদে পেয়েছে, কোনো ক্রমে একটু তরকারি ছিল সকালে, রাতুলকে টিফিন করে দিয়েছিলাম, সেই তরকারি, 2টো কলা, মুড়ি নিয়ে খেলাম, একটু চানাচুর নিয়েছি। এখন মনে হচ্ছে বুকে পেটে সমান হয়ে গেছে, গলায় যেন উঠে আসছে মনে হচ্ছে। তো বড়মশাই এসেছিলেন তাড়াতাড়ি বাড়ি, কিন্তু আবার কোনো একটা কাজে ওকে বেরোতে হলো। তো ও কাজটা মিটিয়ে আসুক, আমার রান্নাটা হলে একটু বসতে পারলে বাঁচি জানো। আমার আর ভালো লাগছে না দাঁড়িয়ে থাকতে। সেই ভোরবেলা উঠেছি, একটা সেকেন্ড বসার টাইম পাইনি, মুড়ি খেয়েছি 10 মিনিট, মানে তখন 11টা বাজে, 11টা 10-এ মুড়ি খেয়ে উঠলাম। 11টার পর মুড়ি খেতে বসেছি ওই কোনো রকমে। তারপর রান্নাঘরের এই কাজ, আমার ক্যামেরাটা ঝাপসা লাগছে না রান্নাঘরে বুঝতে পারছি না। তো যাই হোক, এই হলো আমার অবস্থা। শ্যাম্পু করেছি, তারপর আর ঠিক করে চুলটা রেডি করা হয়নি, দেখেছো কুণ্ডুলি বাকিয়ে গেছে।
এইরকম চুল কার কার ভালো লাগে বলো তো? এইরকম ছোটবেলায় না এইরকম টানতাম, মানে হয় না এমন, দাঁড়াও ক্যামেরাটা ঠিক করি, হয় না এরকম অনেক, মানে আমরা ছোটবেলায় আমাদের বান্ধবীরা কার কত বড় চুল হয়েছে এটা লক্ষ্য করার জন্য মানে আমরা চুল নিজের সামনে থেকে এরকম এনে এনে দেখতাম চুলটা কতটা বেড়েছে, তারপর পিছন দিক থেকে সাইড থেকে দেখতাম কার চুল কতটা বাড়লো। তো সেই রকমই আমার চুল না ছোটোর থেকেই খুব একটা যে বড় বা খুব চুলের বার এমনটা না, জানো। তো সেই জন্য আমার বড্ড আফসোস ছিল যে বাবা ওদের চুলগুলো সব একদম সোজা সোজা কত সুন্দর বেড়ে যায়, আর আমার চুল বাড়েই না। আবার যদি চুলে জল দিই বা শ্যাম্পু করি তাহলে চুল একদম কুণ্ডুলি পাকিয়ে যায় এইভাবে। তো সেই জন্য বড্ড আফসোস হতো। যদিও আমার চুল খুব ছোট ছিল না, এই রকম চুল নিয়েও আমার কোমর পর্যন্ত ছিল, তাহলে ভাবো সেটা সোজা হলে বেশ অনেক বড়। তো যাই হোক, আমার বিয়ের সময়ও তখন আমার কোমর অবধি চুল ছিল, মানে কোমর বলতে একদম কোমরের নিচে অবধি না, পিঠ পর্যন্ত বলা যেতে পারে। তো সেইটুকু চুল ছিল, আর আস্তে আস্তে পিঠ থেকে ঘাড়ে উঠেছে। সবই পার্লারের কামাল, বিউটি পার্লারের কামাল। তো সেই জন্য এখন তাই দেখে মনে পড়ে গেল, যদিও আমার কিন্তু এরকম চুল মন্দ লাগে না, এরকম চুল না কাটলেও হয়ে যায়, যদি না কাটবে ভাবো তাও হয়ে যায়, কারণ এই চুল ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা শেপ নিয়ে নেয়। কিন্তু মন মানে না, এক এক সময় মনে হয় চুল কাটার পরে মনে হয় চুল বাড়াবো, তাতে ভালো লাগবে, এই রকম চুল অসুবিধা হবে না। আবার চুল বেড়ে গেলে তখন মনে হয় ইস ডগাটা ঝাঁটার কাটি হয়ে গেছে গো, একটু কেটে আসি, ওতেই মরি। চলো রান্নাটা এগিয়ে নিয়ে যাই। এখানে দেখো তোমাদের কি মেনু, রান্নাতেও আজ এক্সপেরিমেন্ট হচ্ছে। এক্সপেরিমেন্ট বলতে কি ওই মশলার অদল বদল, দেখি খেতে কেমন হয়। এই যে ডিম দোয়াতখানা করে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে ভেজে নিয়েছি। আজকের মেনুতে রয়েছে ঢ্যাঁড়স ভাজা, মুসুর ডাল ভাতে, আলু মূলোর টক, আর এখানে পাঁচ ফোড়ন নয় সরি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু টমেটো পেঁয়াজ ভালো করে একটু ভেজে নিয়ে তার মধ্যে রসুন থেতো করা দিয়ে ভেজে নিয়েছি। এবার দেব হচ্ছে সর্ষে কাঁচা লঙ্কা বাটা মশলা, এটা আমার আগে থেকেই বাটা ছিল। পুরোটা লাগবে লাগবে কিনা দেখতে হবে, নাড়া। এইটা হচ্ছে পোস্ত কাঁচা লঙ্কা বাটা, এই দুটো মশলাই বানানো ছিল। তো ডিমের এই ঝালটার জন্য সর্ষে বাটা লাগতোই, কিন্তু পোস্ত বাটাটা অপশনাল ছিল, মানে এরকমভাবে করা হয়নি। তো আমি ভাবলাম এই দুটো মিক্সড করে করব আজকে, আর আদা গুঁড়ো দেবো, মানে আদা বাটা দেবো না, বাটা বলো বা ঘষে বলো। তো চলো এই মশলা দুটো দিয়ে নিই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ব্যাস। এবারে এটা দিয়ে কষবো একটুখানি, সর্ষে খুব বেশি কষানো যায় না, সর্ষে মশলাটা এমনই, অল্প একটু কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেছে, এবারে পোস্ত বাটাটা ভালো করে জলে গুলে দিয়ে দেব। ভাত হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর কিছুটা লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এবারে দিয়ে দেবো ডিমগুলো। আলুটা কমিয়ে কমিয়ে ভাজলে না এমনিই সিদ্ধ হয়ে যায় নুন পেঁয়াজের রসে। একটু উল্টে উল্টে দেবো, কিন্তু কুসুমগুলো আজকে আর টাইট নেই, তাও হাঁসের ডিম, পোলট্রি ডিম না যে খুলে যাওয়ার ভয়। যাই হোক, এইভাবে দিয়ে দেবো কিছুক্ষণ, এখন ফুটুক। তো এই ডিমের ঝালটা কেউ শুকনো করেও খেতে পারো, একদম শুকনো শুকনো, আবার কেউ একটু রস রেখেও খেতে পারো। যেমন আজকে আমি একটু রস রস রাখবো, কারণ ডাল করিনি আমি, এই ডাল ভাতে দিয়েই রাতুল বেশি পছন্দ করে। শেষে ছিটিয়ে দেবো একটু ধনেপাতা, ব্যাস। তাহলে বন্ধুরা, টুম্পার বকবক আজকের মতো এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, আর অবশ্যই হাসি মুখে থাকতে ভুললে চলবে না, পজিটিভ মাইন্ডে থাকতেই হবে, মনে রাখতে হবে বাঁচতে হলে হাসতে হবে। সো বি পজিটিভ। দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, টাটা।